সুপ্রভাত। মুহিত হাসান এই নামটির সঙ্গে আমি নিশ্চিত বাংলাদেশের সাহিত্য অঙ্গনে যারা রয়েছেন, সাহিত্য চর্চা করেন, সাহিত্যের পাঠক, সাহিত্য বিষয়ে খোঁজখবর রাখেন, তারা প্রত্যেকেই অবহিত। মুহিত হাসান বয়সে বেশ তরুণ, একেবারেই তরুণ বলা যেতে পারে, কিন্তু সে প্রায় কৈশোরকাল থেকেই সাহিত্য পাঠ, সাহিত্য সম্পর্কে খোঁজখবর রাখা, এক ধরনের গবেষণার কর্মকাণ্ড, তদুপরি সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ, সব মিলিয়ে একেবারে আপাদমস্তক সাহিত্যিক ব্যক্তিত্ব হিসেবেই নিজেকে গড়ে তুলেছেন। এখন এই পর্যায়ে তিনি তরুণ, বেশ মোটামুটি একজন প্রাজ্ঞ তরুণী বলা যেতে পারে। সাহিত্য জগতে নিজের নাম করে নিয়েছেন। এক বাক্যে বলা যেতে পারে যে বাংলা সাহিত্যের যাবতীয় খোঁজখবর, বাংলা সাহিত্য নিয়ে নানা রকম অনুসন্ধান তৎপরতা, গবেষণা, সব মিলিয়ে একেবারে পরিপূর্ণভাবে সাহিত্য অন্তপ্রাণ, বাংলা সাহিত্য অন্তপ্রাণ একজন মানুষ মুহিত হাসান। মুহিত হাসান নিজে যে খুব বেশি লেখালেখি করেছেন তা নয়, এবং তিনি একজন আত্মপ্রচার বিমুখও বটে। নিজের প্রচার তিনি করতে চান না, কিন্তু অন্যদেরকে সবসময়ই পাদপ্রদীপের আলোয় তুলে ধরেন। তিনি শুরুটা করেছিলেন এক ধরনের সংকলন নির্মাতা হিসেবেই। শিবরাম রঙ্গ, মুস্তফা রঙ্গ, লেখকদের নিয়ে নানা ধরনের পাঁচমিশালি কথাবার্তা, প্রতিবেদনমূলক লেখার সংকলন ইত্যাদি এসব দিয়ে তিনি শুরু করেছেন, কিন্তু ধীরে ধীরে নিজেকে তিনি উত্তরণ করেছেন। এক পর্যায়ে সিরিয়াস সম্পাদনার কাজে তিনি নিজেকে নিমগ্ন করলেন। সিরিয়াস শব্দের ব্যবহার করছে এই অর্থে, সম্পাদনা বলতে আমরা বুঝি যে দুই মলাটের মাঝখানে কিছু লেখালেখি জড়ো করে দেওয়া, যেটা মূলত আসলে সংকলকের কাজ। কিন্তু মুহিত নিজেকে সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে সত্যিকার অর্থে একজন সম্পাদক হয়ে উঠেছেন। সেটি তার কাজ দেখলেই বোঝা যায়। তিনি যেভাবে লেখালেখিগুলো সংগ্রহ করেন, তার যাবতীয় তথ্যাদি উপস্থাপন করেন, লেখাগুলোকে কালানুক্রমিকভাবে সাজানো, তার ভেতরে কোনো ধরনের সংলগ্নতা বা অসামঞ্জস্য থাকলে সেগুলোকে সংশোধন করা, এবং আরও সেই লেখার সূত্র ধরে ধরে আরও কিছু অন্যান্য লেখালেখি বার করে আনা এবং সেগুলোকে পাঠকের কাছে হাজির করানো, পাঠকদেরকে তার সম্পর্কে পরিচয় করানো, এই ধরনের কাজ তিনি একেবারে, আমার ধারণা, মানে দিনের প্রতিটা মুহূর্তেই তিনি এই কাজে নিজেকে নিমগ্ন রাখেন। তিনি থাকেন রাজশাহীতে, কিন্তু তার নজর গোটা দেশ জুড়ে, কোথায় কে কি কাজ করছেন, কি লিখছেন, কোথায় কে কি ভুল করলেন এবং তাদের আরও কি কি করা যেতে পারে, তিনি একেবারে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃপ্রণোদিত হয়ে সেই কাজটি করেন। আমার ক্ষেত্রে অন্তত ঘটেছে। তিনি আমার প্রায় প্রতিটি বইয়ের প্রকাশনায় নজর করেছেন, সেগুলো নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পরামর্শ দিয়েছেন, এবং সেগুলো মূল্যবান পরামর্শ আমি মনে করি। তো এরকম একজন মানুষ আমাদের সাহিত্যে পরিমণ্ডলে আছেন, এটি আমাদের জন্য একটি বড় পাওয়া। তিনি নিজের লেখা সেভাবে, আমি আগেই বলেছি, হয়তো সেভাবে প্রচার প্রকাশ করেন না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সম্পাদনার কাজ কিন্তু তিনি করেছেন। তিনি আবুল হাসান সম্পাদনা করেছেন, আবুল হাসানের গ্রন্থিত লেখা ইত্যাদি। সুরাইয়া খানম সম্পর্কে আমরা নামই জানি, কিছু কবিতা বিচ্ছিন্নভাবে পড়েছি, তার হয়তো নাচের শব্দ বইটির নাম অনেকে জানি, কিন্তু তিনি যেহেতু দীর্ঘদিন দেশ ছাড়া ছিলেন, নির্বাসিত জীবনই কাটিয়েছেন, এক ধরনের স্বেচ্ছা নির্বাসনে ছিলেন যুক্তরাষ্ট্রে, ফলে তার সম্পর্কে তথ্য, তার লেখালেখি এগুলো খুব একটা পাওয়া যেত না, কিন্তু মুহিত হাসান সেগুলোও সংগ্রহ করেছেন তিনি, এবং সেটিও একটি মূল্যবান অবদান আমি বলবো বাংলা সাহিত্যের জন্য। তিনি সর্বশেষ যে কাজটি করলেন, বা যাকে নিয়ে বেশ একাধিক কাজ করেছেন, তিনি হচ্ছেন শহীদ কাদরী। আমাদের বাংলাদেশের অন্তত আধুনিক বাংলা কবিতার যে
প্রধান তিন পথিকৃতের একজন, শামসুর রহমান আল মাহমুদের পরেই যার নাম উচ্চারিত হয় শহীদ কাদরী। সেই শহীদ কাদরীকেও অনেকটাই আমি বলবো অন্ধকারের বা অপরিচয়ের আড়াল থেকে পাদপ্রদীপের আলোয় তুলে নিয়েছেন তার সামগ্রিকতায়। এবং তা এই জন্য এই যে ভৌগোলিক দূরত্ব সেটিকেও তিনি অতিক্রম করেছেন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে। শহীদ কাদরীর সর্বশেষ স্ত্রী নীরা কাদরীর সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, তার কাছ থেকে তথ্য নিয়েছেন, লেখা সংগ্রহ করেছেন। এর বাইরেও আহমদ মাজার এবং ইমতিয়াজ শামীম, প্রশান্ত মৃধা, অন্যান্যরা সবাই মিলে তাকে সহযোগিতা করেছেন শহীদ কাদরীকে নিয়ে কাজগুলো করার জন্য। এবং তার শহীদ কাদরীর একটি গ্রন্থ তার সম্পাদনায় আমার হাতে এসেছে, সেটি হচ্ছে গদ্য সংগ্রহ। শহীদ কাদরী কবি হিসেবেই বেশি পরিচিত, কিন্তু তিনিও যে খুবই বেশ সপ্রতিভ, বুদ্ধিদীপ্ত এবং উজ্জ্বল গদ্য রচনা করতেন তার সময়কার অন্যান্য সব কবিদের মতোই। শামসুর রহমান চমৎকার গদ্য লিখেছেন, আল মাহমুদ লিখেছেন। আমাদের আগের পূর্বসূরিদের মধ্যে বুদ্ধদেব বসুর গদ্যের কথা তো একেবারেই তুলনারহিত। বিষ্ণুদেব, সুধীন দত্ত, এমনকি জীবনানন্দের গদ্যগ্রন্থের কথা আমরা জানি। ফলে কবিদের লেখা গদ্যের একটি আলাদা মাধুর্য, আলাদা গুরুত্ব এবং আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো সেভাবে আমি বলবো মুহিত হাসান খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আমি যে বইটি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই গদ্য সংগ্রহ, শহীদ কাদরী গদ্য সংগ্রহটি, এটি প্রকাশিত হয়েছে 2024 সম্ভবত, হ্যাঁ ডিসেম্বরে, অর্থাৎ খুব বেশি দিন হয়নি, বছর দেড়েক আগে এটি বেরিয়েছে কবি প্রকাশনী থেকে। যার কর্ণধার সজল আহমদকেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই বইটি প্রকাশে সহযোগিতা করার জন্য। এর মূল্য নির্ধারিত হয়েছে 400 টাকা, সংকলন ও সম্পাদনা মুহিত হাসান। তো বইটির শুরুতে চমৎকার একটি প্রবেশক অধ্যায় রয়েছে, বেশ একটু নাতি দীর্ঘ 5-6 পৃষ্ঠার একটি দীর্ঘ প্রবেশক। সেখানে এই লেখাগুলো সংগ্রহর পদ্ধতি, প্রক্রিয়া, লেখাগুলোর মূল পরিচয়, কোথায় কি তথ্যের বিভ্রাট কিংবা অসম্পূর্ণতা রয়েছে সেগুলো পূর্ণ করা, এবং এই লেখার সূত্র ধরে আরও কিছু লেখার খোঁজ পাওয়ার বেশ একটা আকর্ষণীয় এবং সুখপাঠ্য প্রবেশকও তিনি রচনা করেছেন, যার একটি অংশ আমাকে পড়তেই হচ্ছে। আমি পড়ে শোনাই, সেই জায়গাটি ভালো লাগবে আপনাদের। শহীদ কাদরীর গদ্যের বিষয় আশয়ের দিকে এবার একটু নজর দেওয়া যাক। আগেই যেমনটা বলেছি, প্রকাশকাল অনুযায়ী তাঁর প্রথম প্রকাশিত গদ্যটি ছিল একটি উপসম্পাদকীয়। দৈনিক জনপদে যখন ধ্বনি প্রতিধ্বনি কলাম লেখা শুরু করলেন কাদরী, তখন তাঁর গদ্যের অভিমুখ একটা গুরুত্বপূর্ণ মোড় নিল। প্রথম কিস্তিতেই তিনি পাঠকদের চমকে দিলেন যে লেখার বিষয়বস্তু ছিল আধুনিক জমানার নেশা ভাঙ ও সমকালীন সাহিত্যে তার প্রভাব। বিষয়টি সংবেদনশীল হলেও তা নিয়ে তিনি লিখেছিলেন সংযমের সঙ্গে সংবেদী ভঙ্গিতে। জনপদ ও সংবাদে ছাপা হওয়া ধ্বনি প্রতিধ্বনির পর্বসমূহে সাহিত্য কেন্দ্রিক নানান বিষয় নিয়ে তিনি রীতিমতো তর্ক করেছেন, যুক্তি সানিয়েছেন। সোজা সাপটা কথা লিখতে তিনি কখনো পিছপা হননি। সে বক্তব্য সাহিত্য সমাজের কাছে যতই অপ্রিয় বা পলিটিক্যালি ইনকারেক্ট হোক না কেন। কোনো কোনো গদ্যে আবার মেলে তাৎক্ষণিকতার ছাপ। চিলিতে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের পর সেখানে অবস্থানরত প্রিয় পাবলো নেরুদার কি পরিণত হলো সে বেদনাদীর্ণ জিজ্ঞাসা নিয়ে 1973 যেমন জনপদে লিখেছেন, তেমনি 1974 আবুল হাসানের সুচিকিৎসার জন্য রাষ্ট্র ও বিভিন্ন লেখক সংঘকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন সংবাদের পাতায়। ইত্তেফাকে ছাপা হওয়া উত্তর ভাষণ কলামের অভিমুখ মোটা থেকে প্রায় একই ছিল, তবে সেখানে একেবারেই অন্য ধরনের একটি গদ্যও লিখেছিলেন, যার বিষয় ছিল পারমাণবিক বোমায় ধ্বস্ত হিরোশিমার বেঁচে যাওয়া মানুষদের বেদনার খতিয়ান। যখন তৃতীয় দফায় ধ্বনি প্রতিধ্বনির আবির্ভাব ঘটল সুচিত্র সন্ধানীর পাতায়, তখন শহীদ কাদরী ধারাবাহিক গদ্যের বিষয় বেছে নেওয়ার বেলায় নিজেকে কেবলমাত্র সাহিত্যের সীমায় আটকে রাখলেন না। সেখানে হিটলারের মনোজগৎ
বা মার্টিন লুথার কিং ও জন এফ কেনেডির খুনিদের নিয়ে যেমন লিখলেন, তেমনি লিখলেন ছোটবেলার এক মন কেমন করা স্মৃতি নিয়েও। শেষবারের মতো দেশ ছাড়ার আগে আব্দুল মান্নান সৈয়দকে যে গদ্য দুটি তিনি দিয়ে গিয়েছিলেন, সেগুলোর বিষয়বস্তু মোটা দাগে সাহিত্য হলেও তাতে তিনি দর্শন ও মনোবিজ্ঞানের ব্যাপার স্যাপার নিয়েও বিশ্লেষণ করেছেন। শহীদ কাজীর পড়াশোনার পরিধি যে কতখানি ব্যাপক, বিস্তৃত এবং বিচিত্র ছিল তা শুধু এই দুটি লেখার দৃষ্টান্ত থেকে বোঝা সম্ভব। 80-র দশকের পর শহীদ কাজী যে দুটি গদ্য লিখেছেন তার একটি মূলত স্মৃতিকথন। তরুণ বয়সে তিনি বুদ্ধদেবস্য রচনা কিভাবে আবিষ্কার করলেন, পরে তাকে গুরুর আসনে ঠিক কী কারণে বসালেন, সেই বিবরণ সংক্ষিপ্ত হলেও মধুর, খানিকটা মজাদারও, যার সঙ্গে তিনি সন্তর্পণে মিশিয়ে দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণের চূর্ণ। শামসুর রহমানের প্রয়াণ পরবর্তী সময়ে রচিত গদ্যটি মূল্যায়নধর্মী। দুই কবিকে নিয়ে লেখা ভিন্ন দুই অভিমুখের দুটি গদ্য পাঠকের মনকে আর্দ্র করে তোলে। তো এরকমই নানাবিধ তথ্যাদি সংযুক্ত হয়েছে তার এই প্রবেশক শীর্ষক লেখাটিতে। এছাড়া আর যে লেখাগুলো সংকলিত হয়েছে, মোট 46টি লেখা আছে এখানে। মূল পর্বে 44টি, দুটি লেখা সংযোজনে আছে। আমি একটু দ্রুত লেখাগুলো শিরোনামগুলো বলে যাই, তাহলে আপনি ধারণা করতে পারবেন শহীদ কাদরীর গদ্যের বিষয় বৈচিত্র্য কেমন ছিল এবং মুহিত হাসান কিভাবে সেগুলো প্রায় সবগুলোই তুলে এনেছেন আমাদের জন্য। এশিয়ার আকাশ ও দূষিত ইন্দ্রধনু, ব্যক্তিগত বর্ষা, সে পথ বাঁকাচোরা, ভয়ঙ্কর এবং নিষিদ্ধ, সেরভান্তেস ও জীবনানন্দ, বিপ্লবের কবি, বাংলা কবিতার অনুবাদ, বাংলা উপন্যাসে মননশীলতার অভাব, কবিতার মৃত্যু নেই, এমনকি যুদ্ধের সময়ও, যুদ্ধ ও কবিরা, আরেক কিস্তি, পাবলো নেরুদা কি বেঁচে আছেন, পরাবাস্তব ভূখণ্ডের কবি পাবলো নেরুদা, প্রেমে নয় ঘৃণায় বাঁচি, আন্তর্জাতিক পুরস্কারের দুর্মর্মহ, আবুল হাসানের দীর্ঘ রোগসজ্জা, আমাদের উপন্যাস শিল্প, কয়েকটি সরল সত্য, দশকের দাসানুদাস, মানবিক ঋতুর কবি ইয়ানিস রিৎসাস, কোন দ্রাঘিমায়, ক্রাইস্টের পুনরাবির্ভাব, শিবিরাশ্রিত প্রচার ও নিঃসঙ্গ শিল্পী, হিরোশিমা আমাদের হন্তারক, জ্যাক প্রেভেরের প্রয়াণ, আনোয়ার মিজান অথবা মিজানুর রহমান, নষ্ট মানুষের গালগল্প, সহেনা আর জনতার জঘন্য মিতালি, কবিরাও কি মহাপুরুষ, আহত মানুষ ও পরাস্ত জাতি, বাঁচাটা জরুরি, বাঁচাটাই কাম্য, গদ্যের অনটন, সাহিত্যের স্বর্ণমৃগ, 70-এর দশক পদ্যের নয় গদ্যের, দুই হত্যাকারী, নীল নরকে, যুদ্ধোত্তর বিশ্ব সাহিত্য, স্বর্গের দরজা, বুদ্ধদেব বসু, বিশুদ্ধ কিন্নর কণ্ঠের গান, শামসুর রহমান, শিল্পে শহীদ, উইলিয়াম ফকনারের ওল্ডম্যান, আন্তোনিন বার্তুসেক, কনস্তান্তিন কাবাফি, জর্জ সেফেরিস, আবিদ আজাদের ঘাসের ঘটনা, পিয়াস মজিদের কুয়াশা ক্যাফে, তারিখবিহীন চিঠি আবিদ আজাদকে, তারিখবিহীন চিঠি মফিদুল হককে, লেখকের দায়, এটি সংযোজন পর্বে দুটোর লেখা, একটি লেখকের দায়, একটি আমাদের পকেটে তখন কবিতা থাকতো। অসাধারণ রচনায় আমাদের পকেটে তখন কবিতা থাকতো। সেটিরও অংশবিশেষ পড়ে শোনালেও আমি সামলাতে পারছি না, একটু দ্রুত গতিতে পাঠ করে যাব কারণ ভিডিওর দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। আমাদের পকেটে তখন কবিতা থাকতো। আমি সত্যি এখনো শামসুর রহমান এই প্রয়াণ মেনে নিতে পারছি না। এটি শামসুর রহমানের প্রয়াণ পরবর্তী রচনা। বছর 2 আগে আমার সাথে শামসুর রহমানের শেষ কথা হয় টেলিফোনে। তখন আমি অসুস্থ, শামসুর রহমান নিজেও অসুস্থ ছিলেন। তিনি তখন আমাকে বলেছিলেন, আই সিনসিয়ারলি উইশ ইউর স্পিডি রিকভারি। তারপর আর শামসুর রহমানের সাথে আমার কথা হয়নি, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল শামসুর রহমানকে সেই কৈশোরকাল থেকে চেনার। কবিতা পাঠ এবং কবিতা নিয়ে আমরা আলোচনা করেছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আমাদের কলকাতার এক বন্ধু ছিলেন যার মাধ্যমে কবি শামসুর রহমানের সাথে আমার পরিচয় হয়। আমরা 52 সালে ঢাকায় এসেছিলাম। আমাদের এক বন্ধু নাম খোকন, ওর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল কলকাতায়। 54 সালে হঠাৎ তিনি ঢাকায় আমাদের বাসায় এসে হাজির হলেন। তিনি আবার বড় ভাইয়ের ক্লাসমেটও ছিলেন। আমাকে দেখিয়ে বললেন, এই তোরা এসেছিস কবে? তখন আমি সুকান্তর কবিতার একজন নিমজ্জিত পাঠক, সুকান্তের মধ্যে লেখার চেষ্টা করছি। তা আমার বড় ভাই খোকনকে বললেন, শহীদ তো আজকাল কবিতা লেখার চেষ্টা করছে, জানিস নাকি? শুনে তিনি আমাকে বললেন, দেখাও তো তোর কবিতা। তিনি আমার কবিতা দেখলেন টিকলেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। আমাকে বললেন, তুই শামসুর রহমানের নাম শুনেছিস? আমি বললাম, না তো। কি বলিস? শামসুর রহমানের কবিতা প্রত্যেক সপ্তাহে দেশে ছাপা হচ্ছে। তখন পর্যন্ত আমি শামসুর রহমানের নাম শুনিনি। সদরঘাটের উল্টো দিকে খান মজলিসের একটা বুক স্টল ছিল, সেখানে পরিচয়, নতুন সাহিত্য, দেশ, পূর্বাশা সহ সব রকম পত্রিকাই আসতো। এর মধ্যে আমার একটি কি দুটি কবিতা হয়তো ছাপাও হয়েছে। তখন মহিউদ্দিন আহমেদ সাহেব সাহিত্য পত্রিকা বের করতেন, নাম ছিল স্পন্দন। স্পন্দনে আমার একটা কবিতা বের হয়। কবিতা বের হওয়ার পরই নিজেকে লেখক টেকো ভাবতে শুরু করে দিয়েছিলাম। ওই কবিতাটি ছিল টিপিক্যাল মার্কসিস্ট,
কিছুটা মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ভাবধারায় লেখা, তারপর পূর্বাশা আর চতুরঙ্গ পড়তে শুরু করলাম। আমার চিন্তা ভাবনা ধীরে ধীরে রোমান্টিক কবিতার দিকে মোড় নিল। তখন আমি জল কন্যার জন্যে কবিতাটি লিখি। কবিতাটি খুবই আনাড়ি ছিল, তবে এই কবিতাটির শরীর জুড়ে ছিল এক ধরনের বিষণ্ণ রোমান্টিকতা। আহ, এর মধ্যে একদিন খোকন আমাকে বললেন, তোর কথা আমি শামসুর রহমানকে বলবো এবং তোর সাথে পরিচয় করিয়ে দেবো। জলকন্যার জন্য কবিতাটি ছাপার পর আমি প্রায়ই পত্রিকা স্টলে দাঁড়িয়ে আমার কবিতাটি বারবার পড়তাম এবং আর চোখে দেখতাম অন্য কেউ আমার কবিতাটি পড়ছে কিনা। রোজই আমাকে এই কাজ করতে হতো। একদিন দুপুরবেলার দিকে স্টলে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবিতাটি পড়ছি। আমার পেছনে দাঁড়িয়ে একজন ভদ্রলোক যে আমাকে লক্ষ্য করছেন তা আমি বেশ টের পাচ্ছিলাম। আমি ঘাট ফিরে দেখি খুব ফর্সা মতো, মানে সর্বর্থে সুন্দর একজন সুপুরুষ স্পন্দন খুলে আমার কবিতাটি পড়ছেন। তখন আমাদের চোখাচোখি হলো। শামসুর রহমান বললেন, আচ্ছা আপনি কি শহীদ কাদরী? আমি বললাম, হ্যাঁ, কি করে বুঝলেন? আপনার কথা আমাকে খোকন বলেছে। আমি খুব অভিভূত হয়ে গেলাম শামসুর রহমানের সাথে পরিচিত হয়ে। তখন সদরঘাটে একটা রেস্টুরেন্ট ছিল, নাম রিভার ভিউ। সেখানেই চা খেতে খেতে শামসুর রহমানকে বললাম, আপনার কবিতা দেশে পড়ছি। শামসুর রহমান তার পকেট থেকে বের করে অনেকগুলো কবিতা আমাকে পাঠ করে শোনালেন। তখন আমাদের সবার পকেটে এই কবিতা থাকতো। আমি বললাম, আমার পকেটেও একটা কবিতা আছে, শুনবেন? কবিতাটি তাকে পড়ে শোনালাম। সেটাও ছিল গতানুগতিক রোমান্টিক ধারা কবিতা। এই কবিতার একটা লাইনে ভুল শব্দটির দিকে ইঙ্গিত করে শামসুর বলেন, ভুল শব্দটা বানান ভুল হয়েছে, অর্থাৎ তিনি দীর্ঘকার দিয়ে লিখেছিলেন। সেখান থেকে শামসুর রহমানের বাসায় গেলাম। শামসুর রহমান আমাকে কালের পুতুল বইটি পড়তে বললেন। সেই থেকে আমরা বহুদিন মধ্যরাত পর্যন্ত একসাথে ঢাকা রাস্তায় ঘুরে বেরিয়েছি, চা খেয়েছি, সিগারেট খেয়েছি। আমাদের আড্ডায় ফজল শাহাবুদ্দিন থাকতো, আর মাঝে মাঝে আল মাহমুদও জড়িত। আমার সঙ্গে শামসুর রহমানের এত স্মৃতি জড়িয়ে আছে যে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না যে আমি কোনটা ছোঁবো আর কোনটা ছোঁবো না। এখনও আমার মনে হচ্ছে শামসুর রহমান আছেন। আমি সুস্থ হয়ে যখন ঢাকায় যাব তখন শামসুর রহমানের সাথে আমার দেখা হবে। তা প্রেস, টিভি খবরটি যেই দিক শামসুর রহমানের প্রয়াণের খবর আমার কাছে ভয়াবহভাবে প্রত্যাশিত। আমি পুরোপুরিভাবে এখনও এই শোক কাটিয়ে উঠতে পারিনি। আমার মতে আমি বিশ্বাস করি যে 1947 সাল পার হওয়ার পর এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠতম ফসল কবি শামসুর রহমান। শামসুর রহমান আমাদের এই দেশে যা কিছু সুন্দর, যা কিছু সুচারু, যা কিছু সংবেদনশীল, যা কিছু মহৎ, যা কিছু শ্রেষ্ঠ, সব কিছুর এক অসামান্য সমন্বয় ঘটেছিল তার মধ্যে। শামসুর রহমান সারা বাংলার অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। তো আপনারা শুনলেন, আমি প্রায় পড়তে পড়তে আবেগে পুরো লেখাটাই পড়ে ফেললাম। এটি যিনি যে কথাগুলো দিয়ে শেষ করেছেন শামসুর রহমান সম্পর্কে, আমি বললাম একই কথাই হয়তো আমরা শহীদ কাদরীর জন্য প্রয়োগ করতে পারি, তাকেও ফিরিয়ে দিতে পারি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তার প্রতি আমাদের মুগ্ধতার সঙ্গে মাখিয়ে দিয়ে। প্রিয় পাঠক, ভালো থাকবেন। শহীদ কাদরীকে পাঠ করবেন, তার কবিতা, তার গদ্য, তার সাক্ষাৎকার সমস্ত কিছুই আমাদের জন্য এক বিশাল প্রাপ্তির যোগান দিবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।